স্বাধীনতা পদক প্রদান, স্বাধীন দেশে ভোটাধিকার বঞ্চিত করা হয়েছে মানুষকে, বললেন প্রধান উপদেষ্টা। আওয়ামী লীগ কখনো গণতান্ত্রিক দল ছিল না, বললেন মির্জা ফখরুল। নির্বাচন বিলম্ব করতে নতুন করে ষড়যন্ত্রের অভিযোগ। ভালো আছেন তামিম ইকবাল, সংকট কাটলেও সহসায় ক্রিকেটে ফেরা হবে না তার, জানিয়েছেন চিকিৎসক। ঈদ যাত্রায় চাপ বাড়ছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে, যানজটের শঙ্কার পাশাপাশি ছিনতাই ও ডাকাতির আতঙ্ক ভোগাচ্ছে যাত্রীদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ এবছর স্বাধীনতা পুরস্কার পেলেন 7 বিশিষ্টজন। পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, স্বাধীন দেশে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব হয়নি, ভোটাধিকার বঞ্চিত করা হয়েছে মানুষকে। রকুনুজ্জামানের রিপোর্ট। মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে বিজ্ঞানে অধ্যাপক জামাল নজরুল ইসলাম, শিল্পে নোভেরা আহমেদ, সমাজসেবায় স্যার ফজলে হোসেন আবেদ, সঙ্গীতে আজম খান, ন্যায় বিচার ও বাকস্বাধীনতার জন্য জীবন দেয়া বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে মরণোত্তর স্বাধীনতা পদক দেওয়া হয়। এছাড়া শিক্ষা ও গবেষণায় বদরুদ্দিন উমরকে স্বাধীনতা পদক দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রথমেই 25শে মার্চ থেকে 71-এর শহীদদের স্মরণ করেন। বলেন, 71-এর ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব হয়নি, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আবার এসেছে সেই সুযোগ। আজকের দিনে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধে সকল বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা, কিন্তু স্বাধীন বাংলাদেশে এখনও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি। দীর্ঘদিন ধরে এই দেশের মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। দুর্নীতি, লুটপাট ও খুনের রাজত্ব চালিয়ে দেশে একটি ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা কায়েম করা হয়েছে। আজকের দিনে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের। তাদের আত্মত্যাগের কারণে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি। এই সুযোগ আমরা কোনো ক্রমেই বৃথা হতে দেব না। জাতির কৃতি সন্তানদের যেন মরণোত্তর সম্মান জানাতে না হয়, জীবিত অবস্থায় যেন সম্মান জানানো যায়, সেই নির্দেশনাও দেন প্রধান উপদেষ্টা। তাদের কথা, তাদের জীবদ্দশায় আমরা স্মরণ করতে না পারলে আমরা একটা অকৃতজ্ঞ জাতি হিসেবে চিহ্নিত হয়ে যাব। আমরা চাই যাদেরকে আমরা এই সম্মান দিতে চাই, যথাসময়ে সেটা যেন আমরা দেই। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। নরেন্দ্র মোদীর সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের বিষয়ে ভারতের ইতিবাচক সাড়া আশা করছে বাংলাদেশ। মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টা চীন ও ব্যাংকক সফর নিয়ে ব্রিফিংয়ে কথা বলেছেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। পররাষ্ট্র সচিব বলেন, ভারতের সাথে সম্পর্কের বর্তমান প্রেক্ষাপটে ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সাইড লাইনে ভারতের প্রধানমন্ত্রীর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক চায় বাংলাদেশ। এতে সম্পর্কে যে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে তা কেটে যাবে বলে মত তার। জানান, 4 দিনের সফরে কাল চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে পানি ব্যবস্থাপনা নিয়ে প্রধান উপদেষ্টার আলোচনা হবে। সেখানে তিস্তা নিয়ে আলোচনারও সুযোগ আছে বলে উল্লেখ করেন পররাষ্ট্র সচিব। এই বৈঠকটিকে আমরা গুরুত্ব দিয়ে দেখছি এবং আমরা আশা করি যে বৈঠকটি যদি অনুষ্ঠিত হয় তাহলে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে যে সৃষ্ট স্থবিরতা সেটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে। আমাদের দিক থেকে আমরা বলতে পারি যে আমরা এই বৈঠকের জন্য প্রস্তুত আছি এবং ভারতের দিক থেকে আমরা একটা ইতিবাচক উত্তরের অপেক্ষায় আছি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ কখনো গণতন্ত্রে বিশ্বাস করত না, তাদেরকে গণতান্ত্রিক সুবিধা দেওয়ার পক্ষে নয় বিএনপি। তিনি বলেন, ৭১-এর জন্য পাকিস্তান এখনো ক্ষমা চায়নি। যারা সেদিন তাদের সহযোগিতা করেছিল তারা আজও গলা ফুলিয়ে কথা বলতে চায়। তিনি স্মরণ করিয়ে দেন, হঠাৎ করেই বিপ্লব হয়ে যায়নি, বিএনপি এর ভিত তৈরি করেছে। আহমেদ সরোয়ারের রিপোর্ট।
শহীদ জিয়ার ঘোষণা, মুক্তিযুদ্ধের সূচনা, এই শিরোনামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মঙ্গলবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা করে বিএনপি। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাধীনতার সেই দিনগুলির কথা কেউ যেন ভুলে না যায়। 25 মার্চের কাল রাত্রিতে যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, যুদ্ধে যে গণহত্যা চালানো হয়েছে, তার জন্য পাকিস্তান আজও ক্ষমা চায়নি। অথচ এখন এমন পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে যে 71-এ কোনো ঘটনাই ছিল না। লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল, তার জন্য পাকিস্তান এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা করে নাই। যারা সে হত্যাযজ্ঞে সহযোগিতা করেছে তারা এখন গলা ফুলিয়ে কথা বলে। আমি কারো নাম বলতে চাই না, বলতেও চাই না, তিক্ততাও সৃষ্টি করতে চাই না। আজকাল জেনারেশন জানে না অনেকগুলো কথা। কত বড় ধৃষ্টতা তাদের যে তারা জিয়াউর রহমানকে নিয়ে পর্যন্ত প্রশ্ন করে। ধিক্কার তাদেরকে, যারা নিজের ইতিহাস জানে না। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে যাকে অখ্যাত মেজর বলা হয় তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, আর যাকে মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা মানতে চায় সবাই, তিনি আত্মসমর্পণ করে পাকিস্তান চলে গেছেন। বারবার এই কথা বলতে হবে, মনে করতে হবে, আওয়ামী লীগ কখনোই গণতন্ত্র বিশ্বাস করত না। আওয়ামী লীগ সবসময় গণতন্ত্রকে ধ্বংস করেছে। সুতরাং আওয়ামী লীগকে আর কোনো গণতান্ত্রিক সুবিধা দেওয়ার কথা আমরা চিন্তা করতে পারি না। যে নির্বাচনের কোনো বিকল্প নেই, কারণ নির্বাচনের মধ্য দিয়ে আমাদেরকে গণতন্ত্রে যেতে হবে। সেটাই হচ্ছে গেটওয়ে টু ডেমোক্রেসি। কিন্তু আজকে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে যেন এই প্রক্রিয়া পিছিয়ে যায়, বিলম্বিত হয়। সোশ্যাল মিডিয়াতে কিছু নতুন নতুন আমি বলি কুতুব আবির্ভূত হয়েছে। তারা বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চায় আমি জানি না। বিএনপি তো ভিত্তি তৈরি করেছে, আজকে হঠাৎ করে একটা বিপ্লব ঘটেনি। যারা 100 গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পেইন করতে যায় তারা কি করবে সেটা আমরা ভালো বুঝি। সভায় বিএনপি নেতারা বলেন, স্বৈরাচার পতনের পর বাংলাদেশের গণতন্ত্রের যাত্রা শুরু হবার কথা, সেটি আবার বাধাগ্রস্ত হতে যাচ্ছে বলে শঙ্কা তাদের। অনেকেই ভাবভঙ্গি, আচার আচরণে গণতন্ত্রের প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না। তারা কেন যেন একটু বেপরোয়া হয়ে গেছে। তারা সেখানে এমনকি প্রশ্নবিদ্ধ করতে করতে এখন বাংলাদেশের আমাদের সামরিক বাহিনীকেও তারা প্রশ্ন করতে শুরু করেছে। অতি দ্রুত নির্বাচনের দিন তারিখ যদি ঘোষণা করা হয় তাহলে জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে এবং নির্বাচনমুখী জনগণের সামনে যে কোনো রকমের ষড়যন্ত্র এটা টিকতে পারবে না। সভায় আলোচকরা বলেন, নতুন করে দেশে যে অস্থিরতা দেখা যাচ্ছে তা কারোই কাম্য নয়। সবার আগে বাংলাদেশ চিন্তা করেই সবাইকে স্থিতিশীল থাকার আহ্বান জানান তারা। আমাদের অভিভাবকরা বসে আছেন। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। খেলার মাঠে হার্ট অ্যাটাক করে চরম সংকটাপন্ন অবস্থায় পড়া জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের অবস্থার উন্নতি হয়েছে, তবে শিগগিরই ক্রিকেটে ফেরা হবে না তামিমের, জানিয়েছেন চিকিৎসক। দুপুরে গাজীপুরের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে সাংবাদিকদের কথা জানান তামিমের চিকিৎসক ডাক্তার রাজীব হাসান। তিনি আরও বলেন, সোমবার জরুরি ভিত্তিতে হার্টে স্টেন্ট বসানোর পর তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল। এরপর রাতেই তামিমের অবস্থার উন্নতি দেখা যায়। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা ও খাওয়া দাওয়া শুরু করেন তিনি। ধীর পায়ে তামিম হাঁটাচলাও করতে পারছেন, তবে 3 মাস তাকে খেলা থেকে দূরে থাকতে হবে। সেই স্ট্যান্ডটাকে বডি নিজের করে নেবে কিভাবে? তারপর তার নিজের সেলের প্রলেপ দিয়ে পথ খুলে গেছে। পথ খুলে যাওয়ার যে পথ বন্ধ হয়ে যাওয়ার যে বেসিক কারণটা চর্বি জমে বন্ধ হওয়া, সেটা তো রয়ে গেছে। তার স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি আছে, তার কোলেস্ট্রল প্রোফাইল কেমন ছিল বেশি। এই রিস্ক ফ্যাক্টরগুলো না কমালে তা আবারও হতে পারে। মহান স্বাধীনতা দিবস কাল। জাতির গৌরবের এ দিনটিতে স্মৃতিসৌধে ঢল নামে লাখো মানুষের। তাদের হৃদয় নিংড়ানো শ্রদ্ধা আর ভালোবাসার ফুলে ফুলে ভরে যায় শহীদ বেদি। ধুয়ে মুছে রং তুলির আঁচড়ে সাজিয়ে তোলা হয়েছে স্মৃতিসৌধকে। পুরো এলাকায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। আশুলিয়া প্রতিনিধি শেফালি মিতুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 26শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, বাঙালির শৃঙ্খল মুক্তির দিন। দিবসটি উপলক্ষে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত করা হয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। পুরো স্মৃতিসৌধ চত্বর ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা হয়েছে। সাজানো হয়েছে
ফুল দিয়ে। রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন, আলোকসজ্জা, লেক সংস্কার সহ সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে। প্রায় 1.5 মাস ধরে চলা এই কার্যক্রমে শতাধিক কর্মী অংশ নিয়েছেন। রাত পহরেই লাখো মানুষের ঢল নামবে এখানে। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের সদস্য ও রাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তাদের শ্রদ্ধা নিবেদন শেষে সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করা হবে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। সকল ধরনের কার্যক্রম সম্পন্ন করেছি। সাভার স্মৃতিসৌধ, মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা মণ্ডলী সহ লক্ষ লক্ষ জনতার শ্রদ্ধা নিবেদনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। যারা বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছি, সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, সবাই এখানে শ্রদ্ধা নিবেদন করেন। আর এটা আমাদের একটা গৌরবের, অহংকারের জায়গা। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। 26শে মার্চের ভোর 5টা থেকে সকাল 7:30 পর্যন্ত আমরা এই জাতীয় যে আমাদের দিবসটি আসতেছে, আমরা সাভার স্মৃতিসৌধ এলাকা একদম আমিনবাজার থেকে গণস্বাস্থ্য বন্ধ পুরোটা আমরা নিরাপত্তা চাদর ঢেকে ফেলবো। 12টি সেক্টরে আমাদের এখানে প্রায় 3,500 পুলিশ কাজ করবে, পোশাকে এবং ট্রাফিকে, পিকেটিংয়ে, রোড লাইনিং, রুফটপ। স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। নানা কর্মসূচির মধ্য দিয়ে গণহত্যা দিবস পালিত হয়েছে চট্টগ্রামে। পাহাড়তলী বধ্যভূমিতে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সহ অন্যরা। এছাড়াও সিটি কর্পোরেশনের টাইগার পাসের অস্থায়ী ভবনের সম্মেলন কক্ষে শহীদদের রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম, দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন, 71-এর 25শে মার্চ কাল রাতে নিরস্ত্র বাঙালি জাতির ওপর যে গণহত্যা চালানো হয়েছিল তা পৃথিবীর ইতিহাসে বিরল। এই গণহত্যার পর বাঙালি জাতি মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করবে এ উপলক্ষে পাকিস্তানি শাসক গোষ্ঠী ধারণা করতে পারেনি। ঈদ যাত্রায় চাপ বাড়ছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। গাজীপুরের চন্দ্রাত্রী মোড়ে যানজটে ভোগান্তির শঙ্কা যাত্রী ও গণপরিবহন চালকদের। এই মহাসড়কে যানজটের সংখ্যার পাশাপাশি ছিনতাই ও ডাকাতির আতঙ্ক ভোগাচ্ছে যাত্রীদের। সড়কে শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের কঠোর ভূমিকা চান এই রুটে চলাচলকারীরা। গাজীপুর থেকে মীর মোহাম্মদ ফারুকের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। উত্তরের 22 জেলার গণপরিবহনের চলাচল ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় দিয়ে। এ পথে ঢাকা ছাড়েন ঘরমুখো লাখো মানুষ। সব ধরনের যানবাহনের চাপে ভয়াবহ অবস্থা তৈরি হয় এ মহাসড়কে। যানজট আর বাড়তি ভাড়ায় নাজেহাল হন সাধারণ মানুষ। ত্রিমোড় এলাকায় টাঙ্গাইলমুখী লেনে অপরিকল্পিত রোড ডিভাইডার ও চন্দ্রা খারাজোড়া এলাকায় ট্রাফিক পুলিশের তল্লাশিতে এখন থেকেই ভোগান্তি শুরু হয়েছে মহাসড়কে। এরই মধ্যে বড় দুশ্চিন্তা ডাকাতি ও ছিনতাই। যানজট সৃষ্টি হয়, ফ্যামিলি নিয়ে যাওয়া খুব কষ্টকর, বা ছিনতাই বা পকেটমার এগুলো তো উৎপাত থাকেই। যানজটের লেগে ততটুকু সমস্যা নাই, ওটা সমাধান হয়ে যায়। কিন্তু চিন্তায় আর যে আপনার ডাকাতি, চুরি, রাহাজানি হয়, এটাই হলো বড় সমস্যা। প্রশাসন যদি অ্যালার্ট থাকে তাহলে আর কোনো সমস্যা হবে না। রং সাইডে গাড়ি চলাচল বন্ধ করা এবং যত্রতত্র পার্কিং থামাতে পুলিশের পদক্ষেপ চান ভুক্তভোগীরা। আর চালকরা বলছেন, ফুটপাত দখলমুক্ত করা ও ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ করলে ঈদযাত্রায় স্বস্তি মিলতে পারে। রাস্তায় যানজট হয়, ফুটপাতের লেগে, অটোর লেগেই আমাকে সমস্যা। ওরা ডানি থেকে বামে থেকে ডানি চলে আসে, মাঝখানে দিয়ে আসে, হরেন দিয়ে ওরা সরে না। এদিকে এখনও বাস কাউন্টারগুলোতে যাত্রীর চাপ ততটা বাড়েনি। পোশাক কারখানা ছুটির পর চাপ সামলানো কঠিন হবে বলছেন পরিবহন সংশ্লিষ্টরা। গার্মেন্টস সেক্টর যেগুলা, এমন কোম্পানিগুলো যখন ছুটি দেবে সেই মুহূর্তে যাত্রীর সংখ্যা অনেক বেড়ে যাবে। পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে, কিন্তু যাত্রী মনে করেন আস্তে আস্তে বাড়তেছে আর কি। কাউন্টারে যাত্রী আসতেছে না, এখন বর্তমানে অবস্থা খারাপ, ভালো না। ঈদযাত্রায় ভোগান্তি ও দুর্ঘটনায় এড়াতে নানা পদক্ষেপ নিয়েছে পুলিশ। শুধু চন্দ্রা এলাকাতেই দায়িত্ব পালন করবে 4 থেকে 500 পুলিশ সদস্য। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা এবং আশপাশ এলাকায় আমরা যেখানে ট্রাফিক জ্যাম হয় এই সমস্ত জায়গায় আমরা ইতিমধ্যে সিসি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা নিয়েছি। আমরা স্বাভাবিক সময়ের চেয়ে 4-5 গুণ অতিরিক্ত পুলিশ অফিসার ফোর্স আমরা নিয়োগ করেছি। আশা করি ঈদে ঘরমুখী মানুষ খুব সহজেই এবং যানজটমুক্তভাবে এবার ঈদ করতে পারবে এবং বাড়ি যেতে পারবে। নিরাপদে ও স্বস্তিতে বাড়ি ফেরার অপেক্ষায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যাত্রীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরের টপস্টার এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা।
সকাল 7:30টায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে তারা। এতে ওই মহাসড়কে কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে পথচারী, যাত্রী ও যানবাহনের চালকরা। শ্রমিকরা জানান, বকেয়া বেতন না দিয়ে হঠাৎই কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শিল্প পুলিশ শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। পরে সেনাবাহিনী ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। সকাল 8:30টায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। নোয়াখালীর হাতিয়ায় এনসিপি নেতা হান্নান মাসুদের পথসভায় হামলায় অন্তত 15 জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা 7:30টায় উপজেলার জাহাজমারা বাজারে এ ঘটনা হয়। এর প্রতিবাদে এবং দোষীদের বিচার দাবিতে জাহাজমারা বাজারে সড়কে অবস্থান কর্মসূচি পালন করেন এনসিপির কর্মী ও সমর্থকরা। কর্মসূচি চলাকালে রাত 9:30টার দিকে দ্বিতীয় দফায় হামলা হয় বলে জানিয়েছেন হান্নান মাসুদের সমর্থকরা। এ সময় অস্ত্র ও ইটের আঘাতে আব্দুল হান্নান মাসুদ সহ কমপক্ষে 10 নেতাকর্মী আহত হন। হান্নান মাসুদের অভিযোগ, স্থানীয় বিএনপি নামধারী কিছু লোকের নেতৃত্বে ওই হামলা চালানো হয়েছে। শনিবার এলাকার দুস্থদের খোঁজ খবর নিতে হাতিয়ায় যান এনসিপি নেতা হান্নান মাসুদ। সোমবার ইফতার শেষে বাজারে একটি পথসভায় বক্তব্য দিচ্ছিলেন তিনি। এ সময় একদল লোক বাজারের পশ্চিম দিক থেকে মিছিল নিয়ে অতর্কিত হামলা চালান। নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ সহ অন্তত 20 জনের ওপর হামলার ঘটনায় বিএনপিকে দায়ী করে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। রাত 12:05 রাজধানীর বাংলা মোটরে মশাল মিছিল করেন তারা। এ সময় তারা হামলার ঘটনায় বিএনপিকে দায়ী করেন। অভিযোগ করেন বিএনপির সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে। অভিযোগে আরও বলা হয়, সোমবার সন্ধ্যায় নোয়াখালীর জাহাজমারা বাজারে জনসংযোগে বাধা দেয় বিএনপির নেতাকর্মীরা। এ সময় আব্দুল হান্নান মাসুদ সহ অন্তত 20 জনকে গুরুতর জখম করে বিএনপি নেতাকর্মীরা। হামলার ঘটনায় দায়ীদের দ্রুত গ্রেফতারের আলটিমেটাম দেয় বিক্ষুব্ধরা। মশাল হাতে নিয়ে বিক্ষোভ মিছিলটি ইন্টারকন্টিনেন্টাল সিগন্যাল হয়ে আবার বাংলা মোটরে এসে শেষ হয়। দুষ্কৃতিকারীরা যেন কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড সংগঠিত করতে না পারে তার জন্য সতর্ক রয়েছে কোস্টগার্ড। ঈদ পূর্ব ও পরবর্তী সময়ে কোস্টগার্ড 24 ঘন্টা সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকবে বলে জানান বাহিনীর বিএন লেফটেন্যান্ট তানজিমুল ইসলাম। রাজধানীর সদরঘাটের লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে কথা জানান তিনি। ঈদ উপলক্ষে জনগণের নিরাপত্তায় নিয়মিত টহল, জনসচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ, তল্লাশি সহ অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রম চলছে। চট্টগ্রাম, মোংলা, ভোলা ও ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ লঞ্চ ঘাটে টহল দেওয়া হচ্ছে। ঈদ পরবর্তী সময়েও বাংলাদেশ কোস্টগার্ডের প্রতিটি লঞ্চ ঘাট, বোট ঘাট এবং খেয়া পারাপার এবং ফেরিঘাটে সার্বিক নিরাপত্তার জন্য আমাদের কোস্টগার্ড টিম কাজ করে যাচ্ছে এবং এই ধারা ইনশাআল্লাহ ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে আমরা আশা করি। এবারে দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে কুড়িগ্রামে। দুপুরে এতে অংশ নেন পুলিশ সুপার মাহফুজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, জামাতের জেলা সেক্রেটারি নিজামুদ্দিন সহ অন্যরা। গণহত্যা দিবস পালিত হয়েছে খাগড়াছড়িতেও। সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ABM ইফতেখারুল ইসলাম খন্দকার। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল হয়েছে নরসিংদীতে। রায়পুরা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে 1,500 মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে ময়মনসিংহে। নগরীর মিন্টু কলেজ মাঠে এতে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু। বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল হয়েছে গাইবান্ধায়। বেড়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি আব্দুল আওয়াল আরজু। জিয়া পরিষদের 37তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন হয়েছে সাতক্ষীরায়। দুপুরে পৌর অডিটোরিয়ামে এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক HM রহমাতুল্লাহ পলাশ। আইনজীবী, পেশাজীবী ও সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল হয়েছে বগুড়ায়। শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে এতে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব গাজী ছালাউদ্দিন তানভীর। জেলা নেজামে ইসলাম পার্টির ইফতার হয়েছে কক্সবাজারে। ইফতার পূর্ব সমাবেশে এতে বক্তব্য রাখেন জাতীয় সংসদের সাবেক হুইপ শাহজাহান চৌধুরী।
জেলা খেলাফত মজলিসের দোয়া ও ইফতার মাহফিল হয়েছে হবিগঞ্জে। জেলা পরিষদ মিলনায়তনে খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা হোসেন আহমেদ নুরি চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের আমির আল্লামা আব্দুল বাসিত আজাদ। গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে আশুলিয়ায়। একটি আর্থসামাজিক সংগঠনের উদ্যোগে প্যারামাউন্ট স্কুল মাঠে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান সহ অন্যরা। ভেজাল কীটনাশক বিক্রেতাদের লাইসেন্স বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে কৃষকদের মানববন্ধন হয়েছে ঝিনাইদহে। সকালে মহেশপুর উপজেলার পুরন্দনপুর গ্রামের কর্মসূচির আয়োজন করে স্থানীয় কৃষকেরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, এই ছিল এখনকার মতো। ধন্যবাদ সবাইকে।